এই ভালো এই খারাপ গল্পের দ্বিতীয় অংশ। আজলান পায়ের উপর পা তুলে বসে টিভি দেখছিল। আম্বিয়া বেগম হন্তদন্ত পায়ে হেঁটে ঘরে এসে বলল, বউটার কোমরে কত জখম হয়েছে দেখেছিস? মনে হয় হাড্ডিতে আঘাত লেগেছে। এবার মনে হয় বাচ্চাটার আর রক্ষে হলো না। আজলান ভ্রুকুচকে কথাগুলো শুনে বলল, এসব কখন হলো? পালঙ্কে থেকে পড়ে যাওয়ায় হয়েছে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যা ওকে। এখন হাঁটতে অবধি পারছে না। তোকে তো কিছু বলাও যায় না। আমাকে কিছু না বললে বুঝবো কি করে? বউ বাচ্চা তোর, অথচ চিন্তায় মরি আমি। তোকে কেন যে বিয়ে করাতে গেলাম। আজলান রিমোট টেপে টিভি বন্ধ করে বিছানা থেকে নামলো। অনেক বাছাবাছির পর স্পোর্ট উইন্ড ব্রেকার আল্ট্রালাইট জ্যাকেটটা বাছাই করে পরে নিল। তারপর মাথার চুল আছড়ে আবার হাত দিয়ে এলোমেলো করে দিল, আবার আছড়ালো। আমেনা বেগম সরু চোখে চেয়ে আছেন। ছোট থেকেই তার এইসব ঢং দেখতে দেখতে অতিষ্ঠ তিনি। বউটা সহ্য করছে এই বেশি বেশি বলতেও পারে না। আজলান পারফিউম স্প্রে করে ফোনটা পকেটে ভরতে ভরতে বের হলো। আয়জাকে ডেকে বলল, ওকে বোরকা পরিয়ে দে। মঈনকে গাড়ি বের করতে বল। আম্বিয়া বেগম তার পিছু পিছু এসে বললেন, তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস? আজলান বলল, এখানে পরিচিত একজন ডাক্তার আছে, তার কাছে যাব। আম্বিয়া বেগম খুশি হয়ে বললেন, আল্লাহ বুদ্ধি শুদ্ধি দিল এবার। তিথি শ্বশুরের সাথে গল্পগুজব করছে এই বাড়িতে। এই মানুষটা সম্পূর্ণভাবে তিথির পক্ষে কথা বলে। শাশুড়ি মায়ের মতো ক্ষণে ক্ষণে পোলট্রি খায় না। সে দেখেছে ছেলের সাথে ওনার অঘোষিত একটা যুদ্ধ চলে সবসময়। তবে উনি ভদ্রলোক, সবসময় তর্কে জড়ানো ভালোবাসেন না। সুকৌশলে এমনভাবে আজলান শেখকে খোঁচা দিয়ে কথা বলেন, সেটা বাড়ির অন্যরা সহজে ঠাহর করতে না পারলেও আজলান শেখের কোনা চোখের চাহনি দেখে তিনি স্পষ্ট বুঝতে পারেন এ যেন খোঁচা নয়। এই গোয়ার গালটাতে ঠাস ঠাস করে পড়া চর দৃশ্যটা ভাবতেই তিথির শান্তি লাগে। তিথির অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছিল, এমনকি পায়ের উপর ভর দিয়ে হাঁটতেও দম বন্ধ লাগছিল ব্যথায়। আয়জা বোরকা পরিয়ে দিতেই আজলান বলল, চলো। তিথি মুখ গোমরা করে চেয়ে বলল, আমি মুখটুক কিছুই ধুইনি। আজলান বলল, তোমার মুখ দেখছে কে? আম্বিয়া বেগম বললেন, ওর কথা শুনিস না তো বাবা, নিয়ে যা। ও মনে হয় সাজগোজ করার কথা বলছে। তিথি বলল, এক্স্যাক্টলি শাশুমা। আজলান তার হাত ধরে বলল, শ্যাট আপ, চলো। ডাক্তারের কাছে যাচ্ছ, সিনেমা হলে নয়। তিথিকে টেনে তুলতেই তিথি কোমরের হাত চেপে ও মারে বাপরে বলে ডেকে উঠল। আজলান ভয় পেয়ে হাতটা ছেড়ে দিল। তিথি বলল, যাব না ডাক্তারের কাছে, আমি হাঁটতে পারছি না। আফতাব শেখ চশমা ঠিক করে বললেন, তোমার বরকে বলো যেন কোলে তুলে নিয়ে যায়। তিথির ব্যথিত মুখখানা ঝলমলিয়ে উঠল। আজলান বলল, এতক্ষণ তো বেশ হাঁটছিলে। তিথি বলল, তোমার কোলে উঠবো আমি, কোন সময় ধপাস করে ফেলে দাও তার গ্যারান্টি নেই। আফতাব সাহেব মঈনকে উদ্দেশ্য করে বললেন, মঈন, তুমি তোমার স্যারের হয়ে সব কাজ করো, এটুকুও করতে পারবে না? মঈন মাথা হেট করে দাঁড়িয়ে রইল। আজলান ওনার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, মঈন, গাড়ি স্টার্ট দাও। মঈন চলে গেল। আম্বিয়া বেগম ওনার স্বামীকে বিড়বিড় করে বললেন, ব্যাককেল একটা, ওর বউ মঈন কোলে নেবে কেন? নাতিপুতি হয়ে গেছে, এখনো আক্কেল হয় না বুড়োর।
তিথির কিছু ভালো লাগছিল না, তবুও চুপটি করে সবার তামাশা দেখছিল, বিশেষ করে আজলান শেখের। তাকে কিভাবে কোলে নিলে তার একটুও আয়ু ক্ষয় হবে না, এতটুকু সৌন্দর্য কমবে না, সেটা বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। তারপর অনেক ভাবাভাবির পর তাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। তিথি কিচ্ছু বলল না, ব্যথায় সে জগৎ সংসার ভুলে যাচ্ছে। আজলান শেখকে বোধহয় সবার আগে ভুলে গেছে। হঠাৎ করে মাথায় এলো, আরে একে কোথা থেকে এলো? তার জীবনটা তো ঝকঝক নীল আকাশের এই রংধনুর মতো রঙিন ছিল। হাসি খুশি চঞ্চলমতি তিথি, সে এত দুঃখ চেপে হাসতে কবে শিখে গেছে? ডাক্তার তাকে ভালো মতো দেখে ফরওয়ার্ড বন্ডিং, ব্যাকওয়ার্ড বন্ডিং পরীক্ষা দিল, সাথে নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সি আছে কিনা সেই ব্যাপারের কথা বলল। কোমরের এক্স-রে এবং এমআরআই করতে বলল এবং পরামর্শ দিল সবসময় শক্ত সমান বিছানায় ঘুমাতে হবে, ফোমের বিছানায় ঘুমানো যাবে না এবং ফোমের নরম সোফায় অনেকক্ষণ বসা যাবে না। ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না। আজলান বাচ্চার কথা ভেবে অস্থির হয়ে পড়েছিল। ডাক্তার একটু রাগত স্বরে বলল, প্রেগনেন্সির সময় শুধু মাকে নয়, ফ্যামিলির সবাইকে সতর্ক থাকতে হয়। ভাগ্য ভালো বেবির কিছু হয়নি, অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারতো। তিথি পুরোটার সময় কোনো প্রকার কথা বলল না। দুটো ইঞ্জেকশন পুশ করার পর কেবিনে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটিয়েছে সে। ব্যথা কমে আসার পর একটা কথা বলেছে নার্সের সাথে। আজলান ভেবেছিল মারাত্মক কিছু হয়ে গিয়েছে। তিথি কথা বলার স্বস্তি পেল সে। কি ডেঞ্জারাস মহিলা, সারাক্ষণ বকর বকর করে মাথা নষ্ট করে দেবে, আবার চুপ করে থাকলেও আতঙ্কের শেষ নেই। গাড়িতে নিয়ে আসার পথে আজলান বলল, হাঁটতে পারবে? তিথি বলল, দৌড়াতে পারবো। ছুবে না একদম, অসহ্য লাগে। আজলান বলল, তার আবার ছিঁড়ে গেল। তিথি বলল, তোমার ষড়যন্ত্র কি আমি বুঝতে পারছি না? তুমি আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রটা করেছ, তোমাকে আমি ছাড়বো না। বলে আজলানের বাহু খামচে দিয়ে টলমল চোখে তাকালো। আজলান তাকে সংশোধন করে দিয়ে বলল, ওটা আমার বাচ্চা, ঠিক আছে? অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারের পিছু পিছু কে দৌড়াচ্ছে তার প্রমাণ আমার কাছে আছে। শুকনো দরদ দেখাচ্ছ এখন, ডিসগাস্টিং। একদম চুপ থাকো, বেশি কথা বললে এখানে রেখে চলে যাব। তিথি মুখ ভার করে রইল। ব্যস্ত শহরের এই কোলাহল তিথির একটু ভালো লাগছে না। হঠাৎ হঠাৎ জীবনটাকে বেশ পাঞ্ছে লাগে, যেন কোথাও একটু স্বস্তি নেই, শান্তি নেই, আনন্দ নেই। জীবনে ভালোবাসার মানুষ থাকার চাইতে ভীষণ করে ভালোবাসতে পারার মতো একটা মানুষের দরকার হয়, যাকে খুব করে মন ভরে ভালোবাসতে ইচ্ছা করবে। তিথির জীবনে এরকম কেউ আসেনি, না তাকে কেউ ভালোবেসেছে, না তার কাউকে ভালোবাসতে ইচ্ছে করেছে। যার দিকেই 2 পা এগিয়েছে সেই তাকে 10 পা পিছিয়ে যেতে বাধ্য করেছে। যেতে যেতে হঠাৎ করে মঈনকে সে বলল, ভাইয়া একটা ফুচকার দোকানে নিয়ে চলেন, 2 প্লেট খাবো। মঈন আজলানের দিকে ফিরে চাইল। তিথি বলল, আমি যেটা বলছি সেটা করুন। মঈন বলল, স্যার। আজলান বলল, ওইসব তেল চিটচিটে ফুচকা খাবে তুমি? তিথি বলল, হ্যাঁ খাবো। তুমি চলে যাও, আমি ভাইয়ার সাথে ফিরবো। আজলান বলল, আমি খেতে দেব না তোমাকে, শুধু নিজের চিন্তা করছো, বেবির চিন্তাও করতে হবে তোমাকে। তিথি বলল, ও আমাকে গুঁতো মেরে বলছে ফুচকা খেতে, বলছে মামা এরকম সুযোগ আর পাবে না। মঈন ঠোঁট টিপে টিপে হাসতে লাগলো। আজলান বলল,
ওগো তো মারবে কি করে? তিথি বলল, সেটা তুমি বুঝবে কিভাবে? তুমি কখনো মা হয়েছ নাকি কখনো হবে? আজলান বলল, মেহবুব তোমাকে আমি ওয়ার্ন করছি, এগুলো অস্বাস্থ্যকর খাবার। তিথি ফিসফিসিয়ে বলল, তোমার চুমুর চাইতে স্বাস্থ্যকর আছে। আজলান চুপ করে রইল। তিথি বলল, ভাইয়া চলেন। মঈন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। স্যার কিছু বলেনি দেখি সে ফুচকার দোকানের সামনে গিয়ে গাড়ি থামালো। তিথি সবার আগে নেমে গিয়ে ফুচকা তার জন্য আর মঈনের জন্য ফুচকা অর্ডার দিল। আজলান গাড়ি থেকে নেমে চারপাশ পর্যবেক্ষণ করতে ব্যস্ত। দোকানের ভেতরটা কেমন, কিভাবে বানাচ্ছে, কি দিয়ে বানাচ্ছে, এসব জিনিস লক্ষ্য করছে বেশ সূক্ষ্মভাবে। তিথি খেতে খেতে তাকে দেখলো। এত সুন্দর পুরুষ মানুষকে সে ভালো টালোবাসতে পারেনি কেন? অথচ তার মতো কালো বুঝকি কি এর মতো কাউকে পাওয়ার যোগ্যতা রাখে? কথায় আছে না, কপালে থাকলে সে অটোমেটিক্যালি চলে আসে। আজলান শেখও তার জীবনে অটোমেটিক্যালি চলে এসেছে। তাই বোধ হয় তাদের মধ্যে সংসার করাটা জরুরি হয়ে পড়েছিল, ভালোবাসা নয়। মঈন আজলানের উদ্দেশ্যে বলল, স্যার খেয়ে দেখতে পারেন, দারুণ। আজলান বলল, তুমি ওর সাথে তাল মিলাচ্ছ, এসব খেলে পেটে গ্যাস হয়। তিথি টুলের ওপর বসে খেতে খেতে বলল, এত স্বাদ কে? আজলান তার দিকে চাইতেই তিথি বাড়িয়ে দিয়ে বলল, একটা খাবে? পেটের সব গ্যাস ট্যাস ফুরফুর করে বেরিয়ে যাবে কাল সকালে। খাওয়ার সময় বিষম উঠে গেল মইনের। আজকাল আজলান মুখ ফিরিয়ে নিয়ে দোকানিকে ধমকে বলে উঠল, এই তোরা গ্লাভস পরিস না কেন? দোকানি হেসে উঠে বলল, কেন, কে ভাই? এসব জেনে আপনি কি করবেন? আজলান বলল, গ্লাভস ছাড়া হাত দিয়ে সবাইকে খেতে দিচ্ছিস, আবার শশা ডিমগুলো হাত দিয়ে ধরছিস, তেঁতুলগুলো হাত দিয়ে কতলাচ্ছিস, এসব স্বাস্থ্যকর? মানুষকে মজার জিনিস খাওয়াচ্ছিস নাকি বিষ? আরে ভাই জ্ঞান দিয়েন না তো, অনেক বছর ধরে দোকানটা চলতেছে, আপনার সমস্যা হলে খাইয়েন না ব্যাস। আজলান বলল, পুলিশ এসে দোকানটা উড়িয়ে দিলে ভালো হবে। প্লেটগুলো তো ভালো করে ধুয়ে মুছে রাখিস না, এখানে এত মাছি কেন? দোকানি বিরক্তিকর গলায় বলল, আরে ভাই কি সমস্যা আপনার? না খাইলে না খান, আপনার জ্ঞান শুনবার জন্য আমরা বসে নাই। পুলিশ অনেকবার আসছে, ওরাও চটপটি ফুচকা খেয়ে দিয়ে সাথে বইয়ের জন্য নিয়ে গেছে। আজলান বলল, আমি ঝামেলা বাঁধাচ্ছি। তিনি ফুচকা মুখে পড়ে দ্রুত গিলে ফেলে আজলানকে বলল, এখানে ঝামেলা করো না প্লিজ। আজলান তাকে সরিয়ে দিয়ে বলল, এখানে ঝামেলার কি দেখলে ডার্লিং, অনেক কিছু দেখার বাকি আছে এখনো। দোকানি তিথিকে বলল, আপা টাকা দিয়ে যান। মঈন এসে কিছু বলতে যেতে আজলান বলল, তুমি কথা বলবে না, মেহবুব গাড়িতে যাও। তিথি বলল, কি করবে তুমি? আজলান পায়চারি করতে করতে রাস্তার একপাশে চলে গেল। ফুচকার টাকা মঈন শোধ করে দিল। তিথিকে বলল, আপনি বসুন, আমি স্যারকে নিয়ে আসছি। প্রায় 10-12 মিনিটের মতো গাড়িতে বসে রইল তিথি। তন্মধ্যে একটা গাড়ি থেকে কয়েকটা লোক নেমে এলো। গায়ে ক্যাজুয়াল ফুল হাতা সাদা শার্ট আর কালো প্যান্ট। আজলান একপাশে দাঁড়িয়ে রইল পকেটে হাত গুজে। লোকগুলোর সাথে শুধু দৃষ্টি বিনিময় হলো তার। সবাই দোকানের সামনে ভিড় জমালো। তিথি আজলানকে গিয়ে বলল, ওরা কারা? ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছে। তিনি অবাক কণ্ঠে বলল, কোনো দরকার ছিল এসবের? কত বড় বেয়াদব সে, আর সাহস কত আমার সাথে তর্ক করছে। তিথি বলল, তাই বলে ওদের এখানে পুলিশ লাগিয়ে দেবে? দোকানিটার বিলাপ শুনতে পেল তিথি। বুকটা ধরফড়িয়ে উঠল তার।
আজলানের কাছে ছুটে এসে লোকটা বলল, স্যার ভুল হয়ে গেছে, আমি অনেক দিন ধরে দোকানটা চালাই স্যার, এটা দিয়ে সংসার চলে। আজলান বলল, সিল পড়বে তোর দোকানে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যেদিন দোকান চালাতে পারবি সেদিন দোকান খোলার অনুমতি পাবি। বলেই ঘাড় বেঁকিয়ে ইশারা করতেই দোকানটা বন্ধ করে দেওয়ার তোড়জোড় শুরু হলো। তিথি অবাক চোখে স্বার্থপরতা চেয়ে রইল, যেন ইচ্ছে করে নিজের দম্ভ অহংকার জাহির করার জন্য কাজটা সে জেদের বশে করেছে। তিথির আরো বেশি ঘৃণা জমল লোকটার উপর। বলল, যেখানে সেখানে ক্ষমতার অপব্যবহার না করলেই নয়। আজলান গর্জে বলল, চুপ। তিথিকে টেনে গাড়িতে এনে বসিয়ে দিল সে। বলল, ময়ন গাড়ি ছাড়ো। ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসারগুলো এসে আজলানের সাথে হাতে হাত মিলিয়ে কি যেন বলা বলি করলো। আজলান গাড়িতে উঠে বসতেই দোকানিটা ছুটে এসে বলল, ও স্যার, আমারে একবার সুযোগ দিন। আজলান জানালার কাজ তুলে দিতে দিতে বলল, আগে গ্লাভস কিনে নিয়ে আয়। তিথি বলল, কি পাষাণ তুমি। আজলান মুখ শক্ত করে বসে রইল। তিথি বলল, আমি খেতে গিয়েছি, তাই তুমি প্রতিশোধ নিয়েছো না? এত কিছু যখন বুঝতে পারো তখন আমার সাথে পাল্লা দিতে যাও কেন? তিথি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, তোমার সব দম্ভ একদিন ভাঙবে। আজলান বলল, আমার মতো মানুষের দম্ভ আছে বলেই তোমাকে এখন অবধি তেলাপোকার স্যুপ খাওয়ায়নি কেউ। তিথি চুপ করে রইল। রাগে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাড়ি ফেরার পর তিথি রাতের খাবারটা খেয়ে দে আয়জার ঘরে এসে শুয়ে পড়ল। আয়জা এসে বলল, ভাবি তোমার কোমরে মলম মালিশ করতে হবে। ভাইয়া বলল এক্ষুনি যেতে। তিথি বলল, তোমার ভাইকে বলো ওর সাথে আমার কোনো কথা নেই। আয়জা বলল, এমন করো না প্লিজ, এখন এসে চেঁচামেচি জুড়ে দেবে। তিথি শুয়েই থাকলো। আয়জা বলল, দেখো তোমাকে ডাকছে। তিথি বলল, চুপ করে থাকো। আয়জা বারবার দরজার দিকে তাকালো। আজলান দরজাটা ধপাস করে ঠেলে ঘরে ঢুকে বলল, আশ্চর্য, 3টে ট্যাবলেট খেতে হবে আর মলম লাগাতে হবে, তুমি এখানে শুয়ে পড়েছ। তিথি বলল, ট্যাবলেটগুলো এক একটা হাতির সাইজের, গিলতে পারবো না, তুমি খাও। আজলান বিছানায় বসে আয়জাকে বলল, পানি দে। আয়জা গ্লাস ভরে পানি দিল। আজলান ওষুধের বক্স থেকে ওষুধ বের করতে করতে বলল, তোমার বাবা মায়ের উচিত ছিল তোমাকে 25 বছর বয়সে বিয়ে দেওয়া। তিথি বলল, তুমি 25 বছর বয়সী মেয়ে তো বিয়ে করতে না। আজলান চুপচাপ ওষুধ বাড়িয়ে দিল 2 টুকরো করে। ওষুধগুলো খেয়ে ধপাস করে পড়ে রইল তিথি। আজলান বলল, কামিজ সরাও, মলম লাগাতে হবে। তিথি আয়জার দিকে তাকালো। আয়জা লজ্জা পেয়ে বেরিয়ে যেতেই তিথি কামিজ সরালো। বলল, তোমার হাত বহুত শক্ত কিন্তু অফিসার। আজলান বক্র হেসে বলল, এই হাতেই মানুষ পিটিয়ে সোজা করে বুঝলে। তিথি বলল, তুমি একটা পাষাণ। উফ, একটু ধীরে মালিশ করো, কেমন শক্ত হাত বাপু। আজলান বলল, কোমর ব্যথাটা সেরে গেলে এক্সারসাইজ করতে হবে। দিস এক্সারসাইজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর প্রেগনেন্ট ওমেন হবে। তিথি বলল, ওরে বাপরে, এই হাত পা ছুড়ে যে ব্যায়ামগুলো করে সেগুলো, আমার বাচ্চা যদি গুন্ডা হয়। সেটা কামিজটা সরাও ভালো করে। তিথি কামিজ অনেকটা তুলে দিলে বলল, শোনো না, ব্যায়ামগুলো করতে যদি আমার হাতেও তোমার মতো এরকম খোয়া খোয়া মাংস হয়। আজলান বলল,
এগুলোকে সিক্স প্যাক বলে, স্টুপিড। তিথি হেসে উঠে মুখ বিকৃতি করে। খোয়া খোয়া মাংসগুলোকে নাকি সিক্স প্যাক বলে, দেখলেই ঘৃণা লাগে। ইচ্ছে করে কামড়ে গোস্তগুলো ছিঁড়ে ফেলি, আবার সেগুলো নিয়ে নাকি দম্ভ দেখায়। এসব মেয়ে মানুষ এই খোয়া খোয়া গোস্তগুলো খেতে কত চিত হয়ে পড়ে যায়। সেগুলোর মাথায় নির্ঘাত সমস্যা আছে। আজলান মাথা নেড়ে বলল, হ্যাঁ, সবাই পাগল, শুধু তুমি ভালো। তিথি বলল, যে মুখে বললে ওই মুখে একটা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না। আমার পেট ভরা, 2 প্লেট ফুচকা, 1 বাসন ভাত, আর তোমার বাচ্চা মিলে আমি টুইটুম্বুর। মলম মালিশ করা শেষে আজলান বলল, চলো এবার। তিথি বলল, আমি এখানে থাকবো। আজলান বলল, তোমাকে মেঝেতে শুতে হবে, ফেমের বিছানায় শোয়া যাবে না। তিথি বলল, তাও এখানে শুব। আজলান তাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি এখানে বিছানা অবধি ঠিক করে ফেলেছি, সব সময় মাথা নষ্ট করার তালে থাকো। তিথি শক্ত করে তার গলা জড়িয়ে রাখলো, বলল, তুমি রাতে আবার দুষ্টুমি টুষ্টুমি করবে না তো? ডেপুটি অফিসার। হোয়াট ইজ অফিসার? তিনি হাসতে হাসতে বলল, কিচ্ছু না, তুমি আমার সাথে মেঝেতে না শুলে আমি কিন্তু আইজার রুমে চলে যাব বস। আজলান বলল, ওকে। তিথি বলল, ব্যাপার কি বলো তো? তুমি আজকাল পোলট্রি খাচ্ছ তোমার বাচ্চার জন্য। হ্যাঁ, গুড বয়। আজলান ঘরে ঢুকে তাকে মাদুর আর কাঁথার বিছানার উপর বসিয়ে দিল। তিথি তাকে সহ ধরে শুয়ে পড়ে বলল, আজকে তোমাকেও আমার সাথে শুতে হবে বুদ্ধু, নইলে বুঝবে কি করে এভাবে ঘুমাতে কত মজা। যাই হোক, একটা চুমু খেয়ে ফেলো তো, মুড সুইং হচ্ছে বুঝলে। আজলান একটু ঝুঁকে তার মুখ শুকে বলল, অসম্ভব ঔষধের ঘ্রাণ। তিথি হেসে উঠে বলল, কাল তো ব্রাশ করিনি, তবুও খেয়েছো, আজও খেয়ে ফেলো। তুমি আদর করলে তোমার বাচ্চা পেটের ভিতর একেবারে খুশিতে লাফিয়ে ওঠে। তক্ষুনি আয়জা দরজার কাছে দাঁড়িয়েছে ঔষধের বক্সটা নিতে। দুজন দুজনকে ছাড়ার আগেই আয়জা যে পথে এসেছে সে পথে পালিয়েছে। আজলান বলল, দরজা খোলা আছে, সেদিকে তোমার হুঁশ নেই। তিথি গড়াগড়ি খেয়ে বলল, আদরের পিনিক উঠলে সেসব মনে থাকে না বস। আজনাল দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট ইজ পিনিক? তিথি বলল, অর্থনীতিবিদদের ভাষায় একে চাহিদা বলে। আর তুমি যদি তৎক্ষণাৎ একটা আদর দাও সেটা হবে ভোগ। আমি যে হুটহাট আদর চাইতে পারি সেটা হচ্ছে ভোগ প্রবণতা। আজলান দরজা বন্ধ করতে গেল। তিথি বলল, আচ্ছা, শাশুমা বলল তুমি নাকি বিয়ে শাদি করতে চাওনি, সেটা কেন? আমার অনেক রেস্ট্রিকশন আছে, সবাই আমার সাথে মানিয়ে নিতে পারবে না, যার স্পষ্ট উদাহরণ তুমি। তিথি বলল, জোর করেছে সবাই মিলে তাই করেছ? হ্যাঁ, আবার না। তিথি আর একটু গড়াগড়ি খেয়ে বলল, করলে ভালো কথা, কিন্তু আমার মতো কালনিকে কেন? সেটা তোমার শ্বশুর আব্বা জানে, গো অ্যান্ড আস্ক হিম। তিথি বলল, তিনি বলেছেন তুমি আমার ছবিটা বেছে নিয়েছিলে বলেই। জোরে হেসে উঠল আজলান, রেগে গিয়ে বলল, এটা তো হাসির কি আছে? আমি কি জানতাম তুমি অসভ্য? তিথি চোখ দুটো টেরা করে তাকিয়ে বলল, আমি শাকচুন্নি সেটা বোঝনি না? আহারে উহুরে, হতাশ, খুবই হতাশ। আজলান লাইট নিভিয়ে পাশে এসে শুয়ে পড়ল ওপাশ ফিরে। তিথি তার গায়ের ওপর পা তুলে দিয়ে
জড়িয়ে ধরে বলল, এক্সারসাইজ করছি। আজলান তার পা সরিয়ে দিয়ে বলল, সোজা ঘর থেকে বের করে দিব মেহবুব। তিথি এবার নিজেকেই উঠিয়ে দিল তার গায়ের উপর, বলল, এটাকে কোন এক্সারসাইজ বলে আফিসার? আজলান হঠাৎ দমফাটা হাসিতে ফেটে পড়ল। তিথি হাসতে হাসতে কেঁদে উঠল, জোরে কাঁদল। কাঁদতে কাঁদতে আজলানের বুকের কাছে শার্টে নাকের পানি মুছে দেওয়ায় সেখানে 10টা চুমুর পাওয়ার কথা, সেখানে পেল শুধু 2টো, বাকি 8টা না পাওয়ার দুঃখে তিথি কেঁদে গেল। বহুদিন সে এভাবে কাঁদেনি। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, ঘুমটাও বেশ ভালো হয়েছে তিতির। অবশ্য স্বামী সোহাগ পেলে সেদিন ঘুম এমনিতেই ভালো হওয়ার কথা, কিন্তু তিথির ঘুম বেশি ভালো হয়েছে ফাটাকেষ্টর হাসি দেখে। বিয়ের পর হয়তো এই প্রথমবার সে ফাটাকেষ্টকে হাসতে দেখেছে। যারা হঠাৎ করে হাসে তাদের হাসি দেখলে মনে হয় এত সুন্দর দৃশ্য আর হতেই পারে না। লোকটা সচরাচর হাসে না, তিথির সাথে একদমই না। শৈশব থেকেই একটা কড়া নিয়মের মধ্যে বড় হওয়া আজলান শেখ হয়তো এমন এলেবেলে অগোছালো বিশৃঙ্খল মেহবুবা মাহানুরের মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চায়নি। হয়তো চেয়েছে একজন ফিটফাট, গোছালো, সুশৃঙ্খল, শান্ত, ভদ্র, সংযমী, টিপটপ, গোলগাল গোছের সংসারী মেয়ে, যে হাসবে, কাঁদবে, কথা বলবে, কিন্তু তার আওয়াজ ঘরের বাইরের মানুষের কানে যাবে না। যাকে বগলে রাগ করবে, অভিমানে হয়তো গাল ফোলাবে, বুকে মুখ লুকিয়ে কাঁদবে, বিনিময়ে 1000টা আবদার করবে, সেখানে তারও রাগ ভাঙানোর সুযোগ থাকবে, কিন্তু উল্টো চেঁচামেচি করবে না। যার প্রতিটা কাজ হবে নিখুঁত, যার হাতের ছোঁয়ায় ঘরের প্রতিটি আনাচ হয়ে উঠবে ঝকঝকে তকতকে। কিন্তু সেই জায়গায় মেহবুবা মেহনুরের মতো এমন বাচাল, চঞ্চলমতি, দুরন্ত, ঠোঁটকাটা, বিশৃঙ্খল, অগোছালো মেয়েকে দেখে পাগলপাড়া দিশেহারা আজলান শেখ একের পর এক বিস্মিত হচ্ছিল। এখন মাহবুবা মাহানুর তাকে আরও তেল মশলা যোগ করে দিল তাদের বোকামি দ্বারা। আজলান শেখ চুপচাপ তার কাজ চলন বলন দেখেছিল প্রথম দিন থেকেই। চোখের সামনেই যেন নিজের একটা বিপরীত প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল সে। পিতার উপর রাগ চেপে চুপচাপ ঘরের বধূকে পর্যবেক্ষণ করতে গিয়ে বিয়ের পরের দিনই তার বৈপরীত্য টের পেল সে। হিসেব নিকেশ করে গুছিয়ে কথা বলা আজলান দেখল তার বধূর প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক নেই, লাগামহীন প্রকাশভঙ্গি, কনসিডারেশন লেভেল 0, ম্যানার্স আয়ত্ত করেনি, সবাইকে নিজের মতো করে ভেবে নেয়, সবাইকে তার নিজের ভাষায় বুঝতে চেষ্টা করে। শুধু তাই নয়, আজলান দেখল তার বিয়ে করে আনা নতুন বধূ একটা শাড়ি খুলতে গিয়ে সব কটা কাপড় চোপড় এলোমেলো করে তার মধ্যে বসে আছে। এমনকি তার আয়রন করা সব কাপড় চোপড় বিছানায় পড়ে আছে এলোমেলো হয়ে। যেখানে ভ্যালেন্ডার, রোজি ব্রাউন, ট্যান, এলিভ ধূসর ইত্যাদি ইত্যাদি শীতল রঙগুলোর শাড়ি আর সেলোয়ার কামিজ এনে ভরিয়ে দিয়েছে আজলান শেখ। সেখানে তিথির পছন্দ টকটকে লাল, কমলা আর হলুদ রঙের সবুজ রঙের পোশাক। 1000টা পছন্দ অপছন্দের ভিড়ে আজলান শেখের কাছে তিথির ভেজা চুলে মুখ ডুবিয়ে আদর করাটা অপছন্দের হলেও চলবে, গড়িয়ে পড়া পানিতে ভিজে যাওয়া ব্লাউজের পিঠ একদম অপছন্দের। কিন্তু সেই অপছন্দের কাজটাই যেন তিথির ভারী পছন্দের। ভালো করে চুল না মুছে তোয়ালে ছাড়িয়ে নেওয়াটা তার একটা বাজে অভ্যাস।
মাথার একগাদা লম্বা চুলগুলো না আছড়ে মোচড়াতে মোচড়াতে রমলা চাচির মতো উঁচু করে বেঁধে রাখাটা যেখানে তিথির পছন্দ আর স্বস্তি, সেখানে তার চুলের বেনিতে গেঁথে দেওয়ার জন্য আজলানের আনা ফুলের জায়গা হয়েছে জানালার ওপাশে। বিয়ের দুদিনের মাথায় তিথির পিরিয়ড দেখা দিয়েছে। পিরিয়ড চলাকালীন সময়ে সে আজলানের কাছের ধারে আসেনি। বিয়েতে আসা এক মুরব্বি নাকি তাকে বলেছে ওই সব হলে তারা স্বামীর আশেপাশে যেত না, মাটিতে শুতো। তিথি আশেপাশে আসা তো দূর, জরুরি কাজে ডাকলেও আভিরাকে দিয়ে বলে পাঠাতো, তোমার মামাকে বলবে আমি নাপাক নাপাক। তোতা পাখির মতো হুবহু নকল করে আভিরা এসে সেটা বলাতেই আজলান স্তব্ধ। একটা নর্মাল বিষয়কে সে নাপাক নাপাক বলে ঘৃণা ধরিয়ে দিয়েছে। তারপর থেকে আজলান তাকে বিছানায় আর ডাকেনি। না ডাকায় সে আরেক রাগ। সুস্থ হওয়ার পর বিছানায় বসে নাক টানতে টানতে বলল, আমি ভালো হয়ে গেছি। আজলান বলল, হোয়াট? তিথি বলল, মানে এসব ওসব শেষ। কোন সব? তিথি বলল, ওই সব আর কি, নাম ধরলেও ঘৃণা লাগে আমার। আজলান বলল, আউট, তুমি এখানেই থাকবে। তিথি কেঁদে কেটে রেগে মেগে 2-3 রাত মেঝেতে শুয়েছে। তারপর এক ঝড়ের রাতে বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বিছানায় উঠে বরের বুকে গুজে যেতেই যখন আরাম পেল আর নামেনি। আজলামের ঘুমন্ত মুখটার ওপর আলতো হাতে চড়াতে চড়াতে বলল, ছেলেদের ওগুলো হয় না জানি, অন্য কিছু হয় না। আজলান জবাব দিল, হয়। তিথি ওয়াক বলে এক লাফে দূরে যাবে, তক্ষুনি খপ করে ধরে তাকে নিজের জিম্মায় নিয়ে নিল আজলান। বুকের নিচে চাপা দিয়ে বলল, বউ থাকলে কিচ্ছু হয় না, না থাকলে হয়, ঘুমাও তো ডিস্টার্ব না করে। তিথি ফিসফিস করে বলল, ওগুলোকে স্বপ্নদোষ বলে মদন। তা শুনে আজলান তাকে সোজা ঘর থেকে বের করে দিয়েছে। পরে আবার মায়া লাগলো কান্না শুনে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ঘরে ঢুকিয়ে আনলো ঠিকই, কিন্তু মেঝেতে ঘুমাতে হয়েছে তিথিকে। ওখানে ঘুমাতে ঘুমাতে সে বড় দুঃখ নিয়ে কেঁদে বলল, ও এই জন্যই তুমি অত পারফিউম ইউজ করো, বুঝি বুঝি সব বুঝি। আজলান রাগ করে কয়েকটা দিন একদম কাছে ডাকেনি তাকে। তিথি তাও শোধরালো না, নিচ থেকে উঠে এলো না, উল্টো বলল, তুমি সুস্থ হলে আমাকে ডেকো, বর ছাড়া ঘুম আসে নাকি? আজলান দ্বিধায় পড়ে গিয়েছিল, সে হাসবে নাকি কাঁদবে, নাকি এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। আজলান র্যাবের সদর দপ্তরে একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে। বাড়ির সবাইকে বলে গেলেও তিথিকে কিছু বলেনি। গেল যে গেল, প্রায় 15 দিন পার হয়ে গেলেও বাড়ি আসার নাম নেই। তিথি তার কাজবাজ নিয়ে এত মাথা ঘামায় না। শুনেছে সে একটা ট্রেনিংয়ে গিয়েছে। ট্রেনিং শব্দটা শুনলেই তিথি বড় খুশি হয়। এত করে আজলান শেখ বাড়িতে থাকে না, তাই সে মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারে। বিয়ের পর তার এক মামাতো ভাই বলেছে, তোর বর ক্রসফায়ারের মানুষ মারে। তা শুনে তিথি অবাক হয়নি। জাদরেল লোকটাকে দেখলেই তার জান্তবের মতো লাগে। এতদিনে তাকে মারেনি এই বেশি, কিন্তু একদিন ঘরে ব্রাউনিংয়ের সেমি অটোমেটিক পিস্তল আবিষ্কার করার তিথি যেন নিজের মধ্যে ছিল না। কি ভয়াবহ জিনিসপত্র ঘরে রাখে লোকটা। আজলান দেখা মাত্রই কেড়ে নিয়েছিল। তিথি আর একটা শব্দও করেনি। তাকে চুপসে যেতে দেখে আজলান কোনা দৃষ্টিতে তাকিয়েছিল। এটা খায় না মাথায় নেয়।
এই প্রশ্ন কেন জিজ্ঞেস করেনি সেটাই আজলানকে ভাবাচ্ছিল তখন। তিথির মাতৃকালীন সময় 6 মাস, পেট সামান্য উঁচু হয়েছে, এখন হাঁটতে চলতে একটু অসুবিধা হয়, তবুও সে হাঁটে, ক্ষেত্র বিশেষে দৌড়ায়। আম্বিয়া বেগমের যত্ন আত্মীর এখন একটু বেড়েছে। আতিফা বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে। আইজার বিবাহের প্রস্তাব আসছে কয়েকদিন পর পর, বাচ্চাটা পৃথিবীতে আসার অপেক্ষায় আছে সবাই, তাই আর কোনো দিকে মনোযোগ দিচ্ছে না। আজলান ট্রেনিংয়ে গিয়েছে শুনে হঠাৎ করে একদিন মফিজুর রহমান নিজে এসে হাজির হলেন শেখ বাড়িতে। তিথি তো মহা খুশি, ফাটা কেষ্টটা না থাকলে একের পর এক খুশিতে মেতে থাকে সে। মেয়েকে দেখে মফিজুর রহমান আবেগী হয়ে পড়লেন। তিথির স্বাস্থ্য বেড়েছে আগের চাইতে, গায়ের রংটা খুলে গিয়েছে, হাত পা হৃষ্টপুষ্ট হয়েছে, মা একটা ভাব চলে এসেছে তার মধ্যে। পরনে ছাই রঙা ম্যাক্সিটাতে তাকে কি সুন্দর মানিয়েছে। মেয়েটা যত্নে আছে দেখে ওনার মন জুড়িয়ে গেল। মেয়ের শ্বশুরবাড়ির মানুষ একটু ঠাটবাট বজায় রেখে চলেন, এটা তিনি জানেন। যেহেতু মেয়েকে বড় ঘরে বিয়ে দিয়েছেন সেহেতু আসার সময় একটু সংকোচে ভুগেন। জামাইটা ঘাড়তেরা গাদ্দার বলে ওনার দুঃখ হয়, নইলে মেয়েটা ঠিক জায়গায় গিয়ে পড়েছে। কিছুদিন আগে সংসারটা একেবারে ভেঙে যাচ্ছিল, মেয়েটাকে পাঠিয়েই দিচ্ছিল শাশুড়ি। ফোনে বলল আদব কায়দা শিখিয়ে তারপর বিয়ে দিতে পারেন নাই মেয়েকে। মফিজুল রহমান বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তখন। বাচ্চা আসার খবর শুনে তাও একটু দমেছে সবাই, মেয়েটাকে ফিরিয়ে নিয়ে গেছে। কিন্তু তার 3 মাসের মধ্যে মেয়ে নিজেই কেঁদে কেটে চলে এলো, জানালো তারপর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ জানতে চাইলে বলল, বাবা ওই আমি শুধু বলেছি আমার কলেজের একটা বান্ধবী খুঁতখুঁতে, ভীষণ পরিষ্কার, নাক ছিটকানো টাইপ, ডেপুটি অফিসারের সাথে একদম মিল আছে। ওর গায়ের রঙও একেবারে লাল টকটকে, আমার মতো কালনি নয়, থুতনির নিচে একটা তিল আছে, গালে দুটো বড় বড় টোল পড়ে, একেবারে নায়িকাদের মতো দেখতে। মানে তোমার জামাইয়ের মনের মতো মেয়ে যাকে বলে। বললাম আমাকে ছেড়ে টেড়ে দিলে সমস্যা নেই, আমি কিছু বলবো না, কিন্তু বিয়ে শাদি করলে বলো ওই মেয়ের সাথে তোমার একেবারে সব কিছুতে মিলে যাবে। ওর সাথে তোমার হাত করিয়ে দেব, ওর দাঁতগুলো একেবারে সাদা ঝকঝকে, ব্রাশ না করলেও চলবে, চুলে শ্যাম্পু না দিলেও খুশবু থাকে, কাপড় চোপড়ে ধুলো ময়লা লাগতে দেয় না, যে রঙের কাপড় পরে সেই রঙেই তাকে মানায়, তোমার মতো সেকেন্ডে সেকেন্ডে হাত ধয়। আরও কিছু কথা বলেছি, সেগুলো তোমাকে বলতে পারছি না। আরে কথাটা বলে শেষ করে উঠতে পারিনি, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল একেবারে বাড়ি থেকে। ভাবো একবার, ভুল কি বলেছি আমি? এমন লোকের সাথে কি সংসার করা যায়? ঠাট্টা মশকরা না বুঝলে সেই সব রেশমি নিরামিষ মানুষের সাথে ঘর সংসার করা যায়? তুমি বলো আমার দোষ কোথায়? মফিজ সাহেব রেগেমেগে বললেন, গোলামের পুত একবারই গাড়ি জোড়াইছে, শুধু সেসবের কারেন্ট দেখায়, ওর কারেন্টের খেতাপুরি। তিথি বলল, শুধু কারেন্ট দেখায় না, তেলে যেন পানি পড়েছে, এইভাবে ছ্যাঁত করে ওঠে আমি কোনো কথা বললে। আসলে বাবা সত্যি কথা কি জানো, আমার কথাগুলো একদম ঠিক জায়গায় গিয়ে লাগে, তাই এমন করে। মফিজুল রহমান মেয়ের কোনো ভুল দেখতে পাননি, মেয়েটা একটু কথাবার্তা বেশি বলে, বয়সই বা কত যে গুছিয়ে কথা বলতে পারবে। এত বড় দামড়াটা যদি একটা বড় বউ সামলাতে না পারে, এটুকুনি
মেয়েটার কথায় রেগেমেগে আগুন হয়ে যায়। সেখানে আর কি বলার থাকতে পারে। তবে মালেকা বেগম মেয়েকে বেশ শাসিয়েছেন। ওই মহিলা মেয়ে জামাইয়ের অন্ধভক্ত। ওই দামড়াটা যা বলবে সেই মহিলা তাতেই মাথা নাড়বে। মফিজ সাহেব অমন মেরুদণ্ডহীন না। শ্বশুর জামাইয়ের মধ্যকার সম্পর্ক বজায় থাকার জন্য উনি মান সম্মানের কথা ভেবে ফোনে কিংবা সামনাসামনি কিছু বলতে দ্বিধা করলেও মেয়েকে বারংবার সাহস দেন। বলেন, ওই দামড়ার কথা গায়ে মাখলে চলবে না। ওই গোলামের পুতের গায়ের চামড়া মোটা, ঘাড়ের রক্তেরা, তাই এমন করে। সেসব কথা কাটাকাটি দুশ্চিন্তা তো গেল, ডিভোর্সের কথা পর্যন্ত উঠে এলো, বাচ্চার অ্যাবর্শনের কথা পর্যন্ত উঠল। আবার কি মনে করে দামড়াটা হঠাৎ সেদিন বাড়ি বয়ে এসে মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, তার কারণটা আজও জানতে পারলেন না মফিজ সাহেব। অবশ্য তারপর আর কোনো বিচার দেয়নি মেয়ে। বাচ্চার কথা ভেবে হয়তো দামড়াটা শুধরে গেছে, কিন্তু অত শুধরালো কই। মেয়েটার ওপর অত্যাচার আর অপমান করা কমিয়েছে, কিন্তু দামড়াটার ঘাড়তেরামও কমেনি। এই তো ট্রেনিংয়ে যাওয়ার কয়েকদিন আগে বাজারে হঠাৎ দেখা হলো শ্বশুর জামাইয়ের। মুখে মাস্ক পড়েছিল, তবুও মফিজ সাহেব তাকে চিনে ফেলল। এগিয়ে গিয়ে কথা বলতেই তাকে বলল, ওদিকে পচা মাছ বিক্রি করে, ওদিকে গিয়ে কি করছিলেন, দেখি কি কিনেছেন। মফিজ সাহেব থলে খুলে দেখালো তিনি লইট্টা মাছ কিনেছেন 2 কেজি। একটু নরম হয়েছে, কিন্তু খাওয়া যাবে। ওনার অল্প রোজগারের টাকায় সংসারটা চলে, সেখানে বড়সড় রুই কাতলা খাওয়ার সামর্থ্য নেই। সেই জন্য মেয়েটাকেও এই অবস্থায় নাইওর আনতে পারছে না, ভালো মন্দ খাইতে পারবে না বলে। লজ্জা শরম পাশে রেখে মাছগুলো ফেলিয়ে ফোকলা থেকে হেসে বললেন, তোমার শাশুড়ি বড় পছন্দ করে লইট্টা মাছ। আজলান জিজ্ঞেস করলো, এগুলো মনে হয় ফ্রেশ লইট্টাগুলো না? দেখি দেখি পলিথিনটা খুলুন। মফিজ সাহেব পলিথিন খুলতেই আজলান বলল, ফ্রেশ লইট্টা চেনার উপায় হচ্ছে এল লাল রঙের হয়, সেগুলোতে অলরেডি পচন ধরেছে। সেগুলো ধূসর রঙের হয়ে যাবে, গন্ধও ব্যাপক, মাছের গা নরম হয়ে আসবে। আপনার চশমার পাওয়ার কমেছে নাকি? নাসারন্ধে কোনো সমস্যা? মফিজুর রহমান চুপ করে রইলেন। দামড়াটা ভরা বাজারের মধ্যে ইজ্জত সম্মান রাখবে কিনা কে জানে। মাছগুলো নিয়ে মাছওয়ালাকে ফেরত দিয়ে বলল, ওসব মাছ পচে গেছে। বয়স্ক মানুষ পেয়েছিস বলে ধরিয়ে দিয়েছিস নাকি? মাছওয়ালা বলল, সবাই কিনতেছে বদ্দা, আপনি কিনলে কিনেন, না কিনলে অন্য মাছ কিনেন। হাটের দিনে ঝামেলা করিয়েন না। আজলান বলল, ফরমালিন দেবার পরও টাইম ওভার হওয়ার, সেগুলোতে পচন ধরেছে, তারপরেও সেগুলো বেচছিস, আবার গলাও পাকাচ্ছিস। মাছ বিক্রেতা বলল, জোর করে তো বেচতেছি না। আজলান বলল, সস্তায় তো বেচছিস না, ওই দোকানে যত দিয়ে বেচছে তুইও সেই দামে বেচছিস, তাহলে তফাৎ রইল কোথায়? দোকানদার অন্য ক্রেতার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল, তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। আজলান মাছগুলো ঢেলে দিয়ে বলল, ভালো দেখে মাছ দে, নয়তো টাকা ফেরত দে। মাছ বিক্রেতা এবার রেগে গিয়ে বলল, ওই মিয়া, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, আপনি পাইছেনটা কি? কম টাকার মাছ কিনে আবার বাহাদুরি, সমস্যা কি? বলতে না বলতেই লোকটা একেবারে অভদ্রদের মতো চেঁচিয়ে মানুষ জড়ো করে ফেলল। মফিজুর রহমান বিপাকে পড়ে গেলেন, বললেন, ওরে রাগিস না, ও আমার মেয়ে জামাই, আইনের মানুষ, কথা বাড়াস না ভাই, অযথা ঝামেলা বাড়বে। মাছ বিক্রেতা ঝিমিয়ে গেল। সেখানে আশেপাশে বাজার পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন,
তিনি এসে আজলানকে দেখে বললেন, আপনাকে চিনতে পারেনি, তাই ভুল করেছে। এমন আর কখনো হবে না। ওই স্যারের কাছে মাপ চা। মাছ বিক্রেতা চুপসে গেল, মাথা নত করে রইল। আজলান বলল, ওসব নাটকের দরকার নেই। কথাটা ভালো করে শোন, এখানে যত পচা মাছ আছে সব ভাগাড়ে ফেলবি। সব এখান থেকে সরা, ভালো মাছগুলো সামনে রাখ। এই যাদের যাদের পচা মাছ আছে সবাই ওর মতো ভাগাড়ে ফেল পচা মাছগুলো। একটা ছোটোখাটো ভিড় জমে গেল সেখানটাতে। ঝামেলা কমে যেতেই শেষমেশ কি যেন কিনে দিয়ে থলেটা ওনার হাতে ধরিয়ে দিয়ে দামড়াটা বলল, সোজা বাড়ি যান। আপনারা বাপ মেয়ের কারণে আমার মাথা নষ্ট হবেই। যেখানে যায় সেখানে একটা না একটা ঝামেলা না হয়ে শান্তি নেই। মফিজ সাহেব থলেটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। আজলান ভুরু কুঁচকে বলল, কোনো সমস্যা? মফিজ সাহেব সাহস করে মৃদু স্বরে বলল, বলেছিলাম কি বাবা, ওর মা বলেছে একটু ওকে নিয়ে যদি তুমি বাড়ি আসো তাহলে মায়ের মন তো এই সময় মেয়েকে একটু কাছে রাখতে চায়। আজলান সরাসরি মুখের ওপর বলে দিল, অসম্ভব। ওর ট্রিটমেন্ট চলছে, ওর পেছনে গাদার খাটনি খাটছে আমার মা বোন মিলে। এই সময় ওখানে যাওয়া মানেই রুটিনের হেরফের হওয়া। ওসব বাজে আবদার করে লাভ নেই। যান বাড়ি যান। মেয়ের জন্য অত দরদ থাকলে গিয়ে দেখে আসবেন। মফিজ সাহেব ভীষণ রেগে গেলেন। মনে মনে বললেন, শালা তোরে যদি আমি কোনো দিন ফাঁদে ফেলতে না পারি, আমার নামও মফিজুর রহমান নয়। তোর ঘাড় তেড়ামি আমি চুটিয়ে ছাড়ব। বাড়ি ফিরে মালেকা বেগমকে সব বলতেই উনি গর্বের সাথে বললেন, ভাবা যায় আমাদের জামাই কত বড় গুর্দাওয়ালা মানুষ। মফিজ সাহেব বললেন, গুর্দাওয়ালা না, গাদ্দার বেটা লোক। সবাইকে এক জায়গায় জড়ো করে ফেলেছে এক চিল্লানি দিয়ে। আমার মেয়ে ঠিকই বলে, সকাল বিকাল নিয়ম করে ওর চিল্লানি শুনলে হার্টের রোগী হতে বেশি সময় লাগবে না। মালেকা বেগম থলে থেকে বড় একটা কাতলা মাছ, তাজা লইট্টা মাছের পলিথিন সাথে টমেটো, কাঁচামরিচ আর শাকসবজি বের করতে করতে বললেন, যাই বলো আমার জামাই কিন্তু লক্ষ্মীটি। আজ বাজার থলেটা ভরে গেল তার ভাগ্যে। বাবাকে পেয়ে তিথি যেমন খুশি হলো তেমন রাগ দেখালো কেন এতদিন একবারও তাকে আসেনি। মাকে কেন আনেনি, তার ভাইটাও কেন আসেনি। মফিজ সাহেব বললেন, তোর বর তো নেই, আজ যাবি, কয়েকদিন থেকে চলে আসবি আর কি। তোর শাশুড়িকে আমি বুঝিয়ে বলি। তিথি খুশি হয়ে গেল, বলল, আমার শাশুড় আব্বাকে বললে হয়ে যাবে, কিন্তু ওই লোক না শুনে মতো শুনলে দেখবে উড়ে উড়ে চলে এসেছে আমাকে জব্দ করতে। মফিজ সাহেব অনেক অনুরোধের পর আম্বিয়া বেগম রাজি হলেন। আফতাব শেখও অনুমতি দিল। আয়জা বলল, ভাইয়ার সাথে বাবা কথা বলবে, তুমি চিন্তা করো না ভাবি, কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ, নইলে আমাদের রক্ষে থাকবে না। তিথি মনে মনে বলল, আমি একবার শুধু বাড়িতে যাই, তারপর নিজে ফোন করে জানিয়ে দেব ফাটাকেষ্টকে। চিল্লাক সেখানে বসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সন্ত্রাস বিরোধী অভিযানে 12টি হত্যাসহ 8টি মামলায় দায়ে আসামি হান্নানকে কসফায়ারে মৃত্যু দেওয়ার আদেশ যথাক্ষর করা গত রাত 12টার দিকে। তন্মধ্যে শুটারের একজন ডেপুটি কমান্ডার আজনাল শেখও ছিলেন। অভিযান শেষ হওয়ার পর বেলা 3টের দিকে সে বাড়ির পথে রওনা দিয়েছিল। তিথি তখন সেজেগুজে, ঠোঁটে লাল রঙা লিপস্টিক মেখে, মুখে প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন লাগিয়ে, লুজ পাউডার দিয়ে ঘেঁষে মেজে
গায়ের দুপাশে ব্রাশ লাগিয়ে তার উপর হাইলাইটার দিয়ে সেজেগুজে বসে আছে। আয়নায় বারবার নিজেকে দেখে লাল হচ্ছিল সে। ফাটাকেষ্টর সাথে থাকতে থাকতে সে সুন্দর স্মার্ট হয়েছে, তাও বলতে বাকি রাখে না। নিজের মুখটা চকচক করছিল দেখে লজ্জা পাচ্ছিল সে। এবার সে বুঝতে পারল এতদিন সে অসুন্দর ছিল না, গরিব ছিল। খুশি মনে নিচে নেমে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করে আয়জা আর রমলা চাচির সাথে গলাগলি করে হেসে খেলে বাবার সাথে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। বোরকাটা সবেমাত্র হাতে নিয়েছে তখনই সদর দরজা পার হয়ে মইন ঢুকে এলো সুটকেস হাতে। মইনের পিছু পিছু গট গট পায়ে হেঁটে বাড়িতে আজলান শেখ ঢুকলো ব্ল্যাক ইউনিফর্মে। জার্নি করায় ক্লান্ত, তারপরেও কেমন তেজ হাঁটার ধরন, তার চোখের নিস্তেজ চাহনির ধার। তিথিকে আর চোখে দেখে হাঁটতে হাঁটতে আম্বিয়া বেগমের কথার জবাব দিল, ওমা, না জানিয়ে এলি যে, বলে এলে এত সুন্দর একটা নাটক মিস করে যেতাম। মেহবুব, ঘরে এসো কুইন। তিথির কান্না আটকে রইল গলার কাছে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।